Welcome to your channel Preparation for All #64. Dear learners, it is your channel. তোমরা যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখো। তোমরা আমাকে ফেসবুকেও ফলো করে দিতে পারো, মিঠুন সরকার এই প্রোফাইল তোমরা ফলো করে রাখতে পারো। সেখান থেকেও তোমরা কিন্তু টেট, কম্পিটিটিভ এক্সাম, ডিএলএড সংক্রান্ত সমস্ত ধরনের খবরাখবর এবং সমস্ত ধরনের হেল্প পেয়ে যাবে। আজকে বেঙ্গলি থেকে 2 মার্কসের কোশ্চেন। আগে বুঝতে হবে বেঙ্গলি থেকে কিন্তু 2 মার্কসের 2 ধরনের কোশ্চেন আসে। আজকে একটি ধরন নিয়ে আমি ক্লাস করাচ্ছি এবং পরের দিন আরও একটি ধরন আসবে। কি সেটা? একটি হলো পেডাগজির উপর নির্ভরশীল, অর্থাৎ পেডাগজি সংক্রান্ত 2 মার্কসের কোশ্চেন, এবং আরেকটি যেটি আসবে সেটি হলো ক্লাস 1 থেকে 4 বইয়ের মধ্যে যে বেঙ্গলি পাতাবাহার বইটি রয়েছে সেই পাতাবাহার বই থেকে কিন্তু তোমাদের লাইন তুলে কোশ্চেন আসবে। তার উপরেও আমি একটি ক্লাস করাবো, তাহলে বাংলাটা তোমাদের কমপ্লিট হবে। আজকে পেডাগজি সংক্রান্ত যেগুলি আমাদের টেট এক্সামের জন্য অত্যন্ত গুরুত্ব এবং তোমাদের ডিএলএড এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং আনসার, কনসেপ্ট ক্লিয়ারিং সবই হবে আজকের ক্লাসে। প্রথম যে কোশ্চেনটা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো অনুবন্ধ প্রণালী কাকে বলে? অনুবন্ধ প্রণালীটি কি? যে প্রণালীর দ্বারা পাঠ্যক্রমের অন্তর্গত বিভিন্ন বিষয়ের মধ্যে অথবা শিক্ষার্থীর অভিজ্ঞতার সঙ্গে পাঠ্য বিষয়ের সম্পর্ক স্থাপন করে জ্ঞানকে স্থায়ী করা যায়, সেই প্রণালীকেই অনুবন্ধ প্রণালী বলে। কি বলা হয়েছে? যে প্রণালীর দ্বারা পাঠ্যক্রমের অন্তর্গত বিভিন্ন বিষয়ের মধ্যে সম্পর্ক স্থাপন করা। অর্থাৎ আমি হয়তো ক্লাসে ইভিএস পড়াচ্ছি, ইভিএসের হয়তো আমি নদী চ্যাপ্টারটি পড়াচ্ছি, তখন আমি নদী কবিতাটি আবৃত্তি করলাম। তাহলে কি হবে? ছাত্রদের জ্ঞানটা স্থায়ী হবে, তারা এর মধ্যে উৎসাহ খুঁজে পাবে, পড়ার বিষয়ে তাদের আগ্রহটি বাড়বে। সেটি কিন্তু অনুবন্ধ প্রণালী। এখানে যেমন একটা উদাহরণ দেওয়া আছে, যেমন জীবন বিজ্ঞানের কোনো পাঠ দেওয়ার জন্য যদি কোনো বাংলা কবিতার সাহায্য নেওয়া হয় যার সঙ্গে পাঠ্য বিষয়ের সঙ্গতি আছে, বললাম যেমন নদী সম্পর্কে আমি যখন ইভিএসে পড়াচ্ছি আমি শক্তি চট্টোপাধ্যায়ের নদী কবিতাটি আবৃত্তি করলাম, তাহলে ছাত্ররা কি হবে? অনেক বেশি আগ্রহ তাতে বোধ করবে, তাদের একঘেয়েমি দূর হবে এবং তাদের জ্ঞানটা স্থায়ী হবে। তারা ওই কবিতার মধ্যেও নদী সম্পর্কে জানলো, ইভিএসের বই থেকেও নদী সম্পর্কে জানলো, তাহলে তাদের জ্ঞানটা হলো পার্মানেন্ট। এইটি করাকেই অনুবন্ধ প্রণালী বলে। একটি সাবজেক্টের সাথে বিষয়ের মিল থাকা আরেকটি সাবজেক্টের সম্পর্ক স্থাপন করে দেওয়া। চলে যাচ্ছি পরের কোশ্চেনে, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। বাক্যানুক্রমিক পদ্ধতি কাকে বলে? এই বাক্যানুক্রমিক পদ্ধতিতে কি হয়? প্রথমে একটি সহজ বাক্য নিতে হয়, সেখান থেকে নির্দিষ্ট শব্দগুলি বেছে নিয়ে বর্ণ বিশ্লেষণ করতে হয়। একটা লাইন প্রথমে নিলাম, সেখান থেকে একটি কঠিন শব্দ সেটিকে নিয়ে সেটির বর্ণ বিশ্লেষণ করলাম। এতে কি হয়? এতে বাক্য গঠনের ধারণা যেমন স্পষ্ট হয়ে ওঠে, শিক্ষার্থীরা সঠিক বাক্য গঠন করতে পারে, সঙ্গে সঙ্গে বর্ণ লেখার জ্ঞান, উচ্চারণ করার দক্ষতা জন্মায়, তার সাথে তাদের বানান ভুলের যে প্রবণতা সেটিও কমে যায়। একটি উদাহরণ দিলে ব্যাপারটি স্পষ্ট হবে। উদাহরণটি দেখো, যেটি বললাম, প্রথমে একটি বাক্য নেওয়া হয়েছে, আষাঢ় মাসে বৃষ্টি হয়। এর মধ্যে থেকে কঠিন বানান আষাঢ়, সেটিকে বিশ্লেষণ করে দেখানো হয়েছে আ অন্তর্জয়াকার ডয় বিন্দুর, এটি মিলে হয়েছে আষাঢ়। এটি তারপরটা দেখো, রাম বল খেলে। বল খেলে, বলটাকে ভাঙা হয়েছে ব আর ল, এইভাবে
ভাঙা হয়েছে বলটিকে। এখানে যেটি একটি স্ল্যাশ হবে সেটি পড়েনি। বল বনে থাকে হরিণ, হরিণটিকে ভাঙা হয়েছে হ রয়হস্যি মূর্ধন্য হরিণ। এইভাবে কিন্তু এটাকে ভাঙা হয়েছে। এখানে আষাঢ়টি, এখানে বানানটি স্পেলিং মিস্টেক আছে, মূর্ধন্য সহায়কার ডয়বিন্দুর আষাঢ়। এইবার কি লেখা হয়েছে এখানে প্রথম বাক্যে? কি এখানে প্রথম বাক্যে, এখানে প্রথমে বাক্য, পরে শব্দ, তারপরে বর্ণ শেখার বন্দোবস্ত করা হয়েছে। তাহলে কি মনে রাখতে হবে? সবার প্রথমে বাক্য নেওয়া হয়েছে, তারপরে একটি শব্দ বেছে নেওয়া হয়েছে, তারপরে কি করা হয়েছে? তার বর্ণ বিশ্লেষণ করা হয়েছে সেই শব্দটি। অনেক সময় ছাত্রছাত্রীরা শিক্ষকের প্রশ্নের উত্তর দিতে গিয়ে অসম্পূর্ণ বাক্য ব্যবহার করে, তারা কমপ্লিট সেন্টেন্স বলতে পারে না। শিক্ষক তাদের সম্পূর্ণ বাক্য ব্যবহারে উৎসাহিত করবেন। এইভাবে এটি হলো কোন পদ্ধতি আমরা পড়ছি? এটি হলো বাক্যানুক্রমিক পদ্ধতি। চলে যাব পরের কোশ্চেনে। নীরব পাঠের একটি সুবিধা ও একটি অসুবিধা উল্লেখ করুন। নীরব পাঠটি কি? নীরব পাঠের একটি সুবিধা, নীরব পাঠ হলো মনে মনে পড়া। তার সুবিধাটা কি? নীরব পাঠের মধ্যে অল্প সময়ে অনেক বেশি শব্দ পড়া যায়, মাঝে মাঝে চোখের গতির বিরাম ঘটে। আর অসুবিধাটা কি? নীরব পাঠের মাধ্যমে ছাত্রছাত্রীদের ছন্দ জ্যোতি বোঝানো যায় না। এই নীরব পাঠ ও সরব পাঠের উপর থেকে কিন্তু 7 মার্কসের কোশ্চেন আসতে পারে। অলরেডি তারপরে ক্লাস দেওয়া হয়েছে, যারা দেখোনি তারা দেখে নাও। ধারাবাহিকভাবে প্লেলিস্টে গিয়ে পরপর ক্লাসগুলিকে দেখো, তাহলে তোমরা অনেক বেশি উপকৃত হবে। এক্সামে কিন্তু তোমরা কোশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে আসলেও নিজেদের মতো করে সুন্দর করে লিখে আসতে পারবে এবং ভালো স্কোরও করতে পারবে। দেখে নেব পরের কোশ্চেনটি। প্রাথমিক স্তরে ব্যাকরণ পড়ানোর প্রাথমিক উদ্দেশ্যগুলি কি? প্রাথমিক স্তরে ব্যাকরণ পড়ানোর উদ্দেশ্যগুলি হলো নিম্নরূপ। 1. ব্যাকরণের জ্ঞান ভাষাকে শুদ্ধভাবে প্রয়োগ করতে সাহায্য করে। কি? ব্যাকরণের জ্ঞান যদি আমাদের মধ্যে থাকে তাহলে আমরা শুদ্ধভাবে আমাদের ভাষাটি প্রয়োগ করতে পারবো বা বলতে পারবো। উপযুক্ত শব্দ প্রয়োগে সাহায্য করে। কোথায় কোন শব্দটি ব্যবহার করতে হবে সেটি একজন শিক্ষার্থী শিখতে পারে। উচ্চারণের জ্ঞান বৃদ্ধি হয়, সঠিকভাবে উচ্চারণ করার ক্ষমতা বাড়ে। আর কি? ভাষা ব্যবহারে আত্মনির্ভরশীল করে তোলে, অর্থাৎ নিজেই সুন্দরভাবে ভাষা ব্যবহার করতে পারে, সেই ভাষায় কথা বলতে পারে, লিখতে পারে মার্জিত ভাষায়। এবার কথোপকথনের দুটি অসুবিধা উল্লেখ করুন। কথোপকথন পদ্ধতির দুটি অসুবিধা হলো: 1. উচ্চারণে আঞ্চলিকতা দোষ। যে জায়গাকার লোকজন সেই জায়গাকার একটি টান থেকে যায় তাদের মধ্যে। পশ্চিমবঙ্গেরও এক এক জেলার লোকের এক এক রকম টান দেখা যায়, টেনে টেনে পড়ার একটা অভ্যাস তৈরি হয়। এই দুটি হলো অসুবিধা কথোপকথন পদ্ধতিতে পড়ানোর। চলে যাব পরের কোশ্চেনে। আদর্শ শিক্ষকের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করুন। আদর্শ শিক্ষকের দুটি বৈশিষ্ট্য হলো: 1. একজন আদর্শ শিক্ষক অবশ্যই নমনীয় হতে হবে, তাকে স্টুডেন্টদের প্রতি সহনশীল হতে হবে, স্টুডেন্টদেরকে সহসা সে মারধর বকাঝকা করবে না, স্টুডেন্টদের কথা সে শুনবে। সেটি হলো আদর্শ শিক্ষকের বৈশিষ্ট্য। আর কি হবে? একজন আদর্শ শিক্ষকের অবশ্যই বিষয় জ্ঞান থাকা প্রয়োজন। তিনি যে বিষয়ের শিক্ষক সেই বিষয়ে তার জ্ঞান থাকাটা কিন্তু আবশ্যিক। দেখে নেব পরের কোশ্চেন।
কথোপকথনের দুটি সুবিধা লিখুন। কথোপকথন পদ্ধতির দুটি সুবিধা হলো শিক্ষার্থীরা ঠিক মতো উচ্চারণ করতে পারছে কিনা সেটি জানা। কথোপকথনে কি হয়, যখন আমরা বলছি একজন শুনছে, তাহলে কি হচ্ছে, শিক্ষক শুনতে পাচ্ছে শিক্ষার্থী সঠিকভাবে উচ্চারণ করতে পারছে কিনা। শিক্ষার্থীর চিন্তা ভাবনা করে স্বাধীনভাবে কথাবার্তা বলতে পারছে কিনা তাও বোঝা যায় এই কথোপকথন পদ্ধতির দ্বারা। এবার সরব পাঠের দুটি প্রয়োজনীয়তা লিখুন। কি, জোরে জোরে পড়লে কি হয়, উচ্চারণের দোষ ত্রুটি নিবারণ হয়। ভুল যদি শিক্ষার্থী উচ্চারণ করে, সেক্ষেত্রে শিক্ষক মশাই বা বাড়িতে মা বাবা তার উচ্চারণটি সঠিক করে দিতে পারে সরব পাঠ যদি সে করে। আর কি, উচ্চারণে আঞ্চলিকতা দোষ, যে জায়গাকার লোক সেই জায়গাকার টান, সেই আঞ্চলিকতা দোষ সেটিও দূর করে সঠিক ভাষা উচ্চারণে সাহায্য করে এই সরব পাঠ। এবার দেখে নেব ছড়া শেখনের মাধ্যমে শিশুর কোন কোন দিক বিকশিত হয়, যে কোনো দুটি দিক উল্লেখ করুন। ছড়া শিখনের মাধ্যমে শিশুর যে যে দিক বিকশিত হয় তার মধ্যে দুটি হলো, এক, পাঠের প্রতি শিশুর আগ্রহ বৃদ্ধি পায়, পড়াশোনায় তার আগ্রহ বৃদ্ধি পায়, কারণ ছড়ার ছন্দ শিশুকে আকর্ষণ করে। ছড়ার মাধ্যমে শিশু কথ্য ভাষা, গ্রাম্য শব্দ ইত্যাদির সঙ্গে পরিচিতি লাভ করে, কারণ ছড়া কিন্তু সাধু ভাষাতে নয়, কথ্য ভাষাতে, গ্রামীণ ভাষাতে লেখা হয়, তাই সেই ভাষার সাথেও কিন্তু শিশুর পরিচয় ঘটে। এবার আরও একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি, প্রকল্প পদ্ধতি। প্রকল্প পদ্ধতি কাকে বলে? যেসব উদ্দেশ্যমূলক কাজ, এই প্রকল্প পদ্ধতির কিন্তু একটা উদ্দেশ্য থাকবে, এই উদ্দেশ্য নিয়ে কোনো কাজ স্বাভাবিক সামাজিক পরিবেশে সম্পাদিত হয় তাকে প্রকল্প পদ্ধতি বলে। কি উদ্দেশ্য, কোনো একটা উদ্দেশ্য নিয়ে এই জিনিসটা আমার করতে হবে, সেই উদ্দেশ্য নিয়ে স্বাভাবিক সামাজিক পরিবেশের মধ্যে, সমাজের মধ্যে থেকে সম্পাদিত সেই কাজটা সম্পাদিত করা হলো প্রকল্প পদ্ধতি। এই পদ্ধতির রূপায়ণে 4টি স্তর অতিক্রম করতে হয়। এটি কিন্তু এমসিকিউ এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা ফার্স্ট হলো কি, উদ্দেশ্য স্থাপন। এরকম দিয়ে দেবে, প্রকল্প পদ্ধতির প্রথম ধাপটি কি, উদ্দেশ্য স্থাপন। প্রথমে একটা উদ্দেশ্য তৈরি করতে হবে, কি উদ্দেশ্যে আমরা করছি, পারপাস। পরিকল্পনা করতে হবে, প্ল্যান করতে হবে, তারপরে সেই কর্ম সম্পাদন করতে, প্ল্যান করে নিয়ে আমাদের এগোতে হবে, এবং লাস্টে মূল্যায়ন, কতটা আমরা ঠিক করলাম, কতটা ভুল করলাম সেটি বিচার হবে। তাহলে কি ধাপগুলি, উদ্দেশ্য স্থাপন, পরিকল্পনা, কার্য সম্পাদন এবং মূল্যায়ন, এই 4টি ধাপ যেন প্রকল্প পদ্ধতির মনে থাকে। এবার দেখে নেব আরোহী পদ্ধতি দুটি সুবিধা লিখুন। এই আরোহী পদ্ধতিতে কি করা হয়, সবার প্রথমে উদাহরণ বলে দেওয়া হয়, তারপরে উদাহরণ থেকে সূত্রে উপনীত হওয়া হয়, তাকেই কিন্তু আরোহী পদ্ধতি বলে। ব্যাকরণ শেখার শ্রেষ্ঠ পদ্ধতি মানা হয় এই আরোহী পদ্ধতিতে। প্রথমে কিছু উদাহরণ দিয়ে তারপরে আমরা সেই ব্যাকরণের রুলসটা বলে দিলে স্টুডেন্টরা বা শিক্ষার্থীরা অনেক সহজে শিখতে পারে। তাহলে আরোহী পদ্ধতির দুটি সুবিধা হলো, এক, উদাহরণগুলি শিক্ষার্থীদের কাছ থেকে গ্রহণ করা হয়, তার ফলে তারা পাঠে সক্রিয় হয়। যেহেতু এখানে আগে উদাহরণ ছাত্রদের কাছ থেকে নেওয়া হয়, তারপরে কিন্তু শিক্ষক সূত্রটি বলে দেন। উদাহরণ বিশ্লেষণ করে সূত্রমূলক সিদ্ধান্তে যাওয়ার ফলে তাদের চিন্তা শক্তির বিকাশ ঘটে। বলা হলো রবীন্দ্রনাথ তিনি মারা গিয়েছেন,
বিদ্যাসাগর মারা গিয়েছেন, কবি নজরুল মারা গিয়েছেন। এরা কি ছিলেন? এরা ছিলেন মানুষ। তাহলে আমরা কি সিদ্ধান্তে আসতে পারি? মানুষ মরণশীল। আগে ছাত্রদের কাছ থেকে উদাহরণ নেওয়া হলো, তাদেরকে বলা হলো রবীন্দ্রনাথ বেঁচে আছেন না মারা গিয়েছেন, তারা বলল মারা গিয়েছেন। নজরুল মারা গিয়েছেন না বেঁচে আছেন? মারা গিয়েছেন। তারা কি ছিলেন? তারা কি মানুষ ছিলেন? হ্যাঁ, তারা মানুষ ছিলেন। তাহলে আমরা কি সিদ্ধান্তে আসলাম? মানুষ মাত্রই মরণশীল। এই যে শিক্ষক শেষে বলে দিলেন সূত্রটি, তার আগে কিন্তু উদাহরণটি শিক্ষার্থীদের কাছ থেকে গ্রহণ করা হলো। এটি কিন্তু টেটের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক। যতবার টেট হয়েছে এখান থেকে কিন্তু অবরোহী আর আরোহী পদ্ধতি থেকে প্রত্যেকবার কোশ্চেন এসছে। এবার দেখে নেব ব্যাকরণ পাঠের দুটি উদ্দেশ্য লিখুন। কি কারণে আমরা ব্যাকরণ পাঠ করব? 1, ভাষাকে শুদ্ধভাবে লিখতে পারা। 2, ভাষা শুদ্ধভাবে বলতে পারা। 1, ভাষাকে লিখতে পারা এবং শুদ্ধভাবে ভাষাকে বলতে পারা। ভাষাকে শুদ্ধভাবে লিখতে পারা ও ভাষাকে শুদ্ধভাবে বলতে পারা। এবার দেখে নেব বানান সংশোধনের দুটি দিক উল্লেখ করুন। বানান সংশোধন করতে গেলে আমাদেরকে কি করতে হবে? অপরিচিত শব্দগুচ্ছের বানান না শিখিয়ে, ভালো করে মনে রাখবে, যে শব্দগুলি শিশু জানে না সেসব শব্দের বানান আগে শেখানো যাবে না। আগে কি শেখাতে হবে? একান্ত পরিচিত শিক্ষার্থীরা, শিশুরা যে শব্দগুলি জানে সেই শব্দগুচ্ছের মধ্যে দিয়ে বানান সংশোধন করতে হবে। তাদের পরিচিত ছোট ছোট বানান, সেগুলি যেগুলি তারা ভুল করছে সেগুলি আগে তাদের সংশোধন করে দিতে হবে। আগে কঠিন বানান নয়, আগে তাদের সহজ বানানগুলি শেখাতে হবে। যেখানে তারা ভুল করছে সেই বানানগুলি তাদেরকে সংশোধন করে দিতে হবে। আর কি? হাতের কাছে অভিধান রাখতে হবে, অর্থাৎ ডিকশনারি তাদেরকে রাখতে বলতে হবে হাতের কাছে, যাতে তারা যেখানেই তাদের সংশয় দেখা দিচ্ছে তারা যেন সেখান থেকে দেখে নিতে পারে। দেখে নেব পরবর্তী কোশ্চেন। নিরবিচ্ছিন্ন মূল্যায়ন বলতে কি বোঝেন? নিরবিচ্ছিন্ন, যেটা বিচ্ছিন্ন হচ্ছে না, ধারাবাহিকভাবে চলছে, এই নিরবিচ্ছিন্ন মূল্যায়নের জন্যই কিন্তু স্কুলগুলিতে সামেটিভ চালু হয়েছে এবং অনেক স্কুলগুলিতেই কিন্তু মান্থলি এক্সামের ব্যবস্থা করা হয়েছে যাতে নিরবিচ্ছিন্ন মূল্যায়ন করা যায়। নিরবিচ্ছিন্ন সার্বিক মূল্যায়ন বলতে বোঝায় শিক্ষার্থীর সম্পন্ন কার্য সম্পর্কে তথ্য সংগ্রহ। শিক্ষার্থী সারা মাসে ক্লাসে যা করছে তারপরে একটি ক্লাস টেস্ট নেওয়া হচ্ছে, এটি দেখার জন্য তাদের অগ্রগতিটা কতটা হয়েছে, তাদের তথ্য সংগ্রহ, সেগুলি বিশ্লেষণ। যারা পারছে না ক্লাস টেস্ট, ক্লাসে শেখার পরেও ক্লাস টেস্টে সেই কোশ্চেনগুলিই কিন্তু দেওয়া হয়, সেগুলি যারা পাচ্ছে না সেগুলি বিশ্লেষণ করা, কেন পাচ্ছে না তাদেরকে আরও ভালোভাবে শেখানো, শিক্ষার্থীদের সামগ্রিক উন্নয়ন কতটা হচ্ছে, তারা কতটা শিখতে পেরেছে, তাদের বিকাশের পরিমাণ নিরূপণ করা, কতটা তাদের বিকাশ হয়েছে, বুদ্ধি তাদের কতটা বেড়েছে, এবং সেগুলি লিপিবদ্ধকরণ এবং মার্কশিটে সেগুলিকে লিখে দেওয়া কি কি তাদের ভুল ত্রুটি আছে, যাতে শিক্ষকরা সেটি নিয়মিত মূল্যায়ন ও তথ্য লিপিবদ্ধকরণের প্রক্রিয়া সেটি দেখতে পারেন এবং তার উপর তারা ব্যবস্থা নিতে পারেন। যারা পিছিয়ে আছে তাদের জন্য রেমিডিয়ালের ব্যবস্থা করতে পারেন, এক্সট্রা ক্লাসের ব্যবস্থা করতে পারেন। সেই জন্যই কিন্তু নিরবিচ্ছিন্ন মূল্যায়নের ব্যবস্থা করা হয়। তাহলে নিরবিচ্ছিন্ন মূল্যায়ন বলতে কি বোঝায়? শিক্ষার্থী সম্পন্ন কার্য সম্পর্কে তথ্য সম্পর্ক সংগ্রহ, ডেটা গ্রহণ করা, কোন সাবজেক্টে কত তারা পাচ্ছে সেগুলিকে বিশ্লেষণ করা, যে কম পাচ্ছে কেন কম পাচ্ছে, এবং শিক্ষার্থীর সামগ্রিক উন্নতি, বিকাশের পরিমাণ নিরূপণ এবং লিপিবদ্ধকরণ, এবং সেগুলি কিন্তু লিখে দেওয়া হচ্ছে প্রোগ্রেস কার্ডে।
জন্য নিয়মিত মূল্যায়ন এবং তথ্য লিপিবদ্ধকরণের প্রক্রিয়াকেই কিন্তু নিরবচ্ছিন্ন মূল্যায়ন বলা হয়। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ কোশ্চেন। তোমরা ধারাবাহিকভাবে ক্লাসগুলিকে দেখো এবং তোমরা আমাকে ফেসবুকেও ফলো করতে পারো, মিঠুন সরকার এই প্রোফাইল তোমরা ফলো করে দাও। দ্যাটস অল টুডে। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ক্লাস।